আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একটি সাবজেক্ট যেটি বিবিএর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটি বিষয়। তো এখানে এমএম মডেলে আরবিট্রেজ প্রক্রিয়ার একটি অঙ্ক নিয়ে আমি আজকে আলোচনা করব, যেটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারেও এই বিষয়টি আছে। থার্ড ইয়ারে ব্যাপকভাবে ওখানে আলোচনা করা হয়েছে আরবিট্রেজেস প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে অঙ্ক করা যায়। তো আজকে আমি একটি আরবিট্রেজ প্রক্রিয়ার একটা সিম্পল কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটি অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো ওকে, আমরা আর কথা বাড়াবো না, আমরা প্রশ্নে চলে যাই। তো এখানে প্রশ্নে দেখেন বলা হচ্ছে যে টু ফার্মস এ অ্যান্ড বি আর identical in all respect except that B has টাকা 5 lakh debt outstanding at 6% rate of interest. The values of the two firms are as follows. আমি একটু বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকবার আলোচনা করতে পারি। টু ফার্মস এ অ্যান্ড বি, দুইটা ফার্ম, সেটা হচ্ছে এ এবং বি আর আইডেন্টিক্যাল। এখানে আইডেন্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে অভিন্ন বা একই। অভিন্ন মানে ভিন্ন নয়। ইন অল রেসপেক্ট অর্থাৎ সমস্ত বিষয় বা সমস্ত সম্পর্কের ক্ষেত্রে তারা হচ্ছে একই, ভিন্ন না। এক্সেপ্ট ব্যতীত বা বাদে দ্যাট বি হ্যাজ টাকা 5 লাখ ডেপ্ট আউটস্ট্যান্ডিং। এখানে আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ হচ্ছে বিশিষ্ট, অর্থাৎ বি হচ্ছে 5 লাখ টাকা ঋণ বিশিষ্ট অ্যাট এ 6% রেট অফ ইন্টারেস্ট। 6% সুদের হারে বি হচ্ছে 5 লাখ টাকা ঋণ বিশিষ্ট। এই জায়গাটা ছাড়া তারা অন্যান্য বিষয়ে এক, ভিন্ন না। দ্য ভ্যালুস অফ দ্য টু ফার্মস আর অ্যাজ ফলোস। দ্য ভ্যালুস মানে ভ্যালুগুলো অফ দ্য টু ফার্মস, দুইটা ফার্মের যে মূল্য আর অ্যাজ ফলো সেটা নিম্নরূপ। আচ্ছা, এখানে ফার্ম এ এবং ফার্ম বি দেওয়া আছে। এছাড়া এখানে দেওয়া আছে নিট অপারেটিং ইনকাম, যেটা ইবিআইটি সম্পর্কে বলা হচ্ছে। তো ইবিআইটি দেওয়া আছে 1,50,000 টাকা, এই পাশে দেওয়া আছে 1,50,000 টাকা। কস্ট অফ ডেপ্ট, যেটা কেডির মানটা, অর্থাৎ কস্ট অফ ডেপ্ট ঋণের উপরে যে ঋণের রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ঋণের উপরে যে মোট সুদটা সেটা হচ্ছে 30,000 টাকা। আর নিট ইনকাম অ্যাভেলেবেল টু শেয়ার হোল্ডার, অর্থাৎ শেয়ার হোল্ডার যে নিট ইনকামটা, যেটাকে এনআই দ্বারাও বোঝানো হয় অথবা ইবিটি দ্বারা বোঝানো হয়, আর্নিং বিফোর ট্যাক্স বাদ দেওয়ার পূর্বের যে নিট ইনকাম শেয়ার হোল্ডারদের, সেটা হচ্ছে 1.5 লক্ষ টাকা, আর এটা হচ্ছে 1,20,000 টাকা। এরপরে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, যেটা কেই বলা হয় সংক্ষেপে, অর্থাৎ ক্যাপিটালাইজেশন রেট মূলধনী যে হার ইকুইটির উপরে, শেয়ারের উপরে, অর্থাৎ শেয়ার মূলধন ব্যয়, যেটা শেয়ারের উপরে যে ব্যয় সেটা হচ্ছে 0.10 আর এটা হচ্ছে 0.15, যেটা কেইর মানটা। কস্ট অফ ইকুইটি শেয়ারের যে ব্যয়। মার্কেট ভ্যালু অফ শেয়ার, অর্থাৎ বাজারে যে শেয়ারের মূল্য সেটা হচ্ছে এটা 15 লাখ টাকা আর এটা হচ্ছে 8 লাখ টাকা। এরপরে মার্কেট ভ্যালু অফ ডেট, অর্থাৎ ঋণের বাজারে যে মূল্য সেটা হচ্ছে, যেহেতু এর কোনো ঋণ নাই এজন্য এখানে ফাঁকা, আর ঋণ ছিল 5 লাখ, আমাদের প্রথমে বলছিল, সেই 5 লাখ টাকায় বাজারে ঋণের মূল্য হচ্ছে 5 লাখ টাকা। টোটাল ভ্যালু অফ ফার্ম, এখানে টোটাল ভ্যালু অফ ফার্ম বলতে এই ফার্মের হচ্ছে যেহেতু ঋণ নাই তাহলে 15 লাখ টাকাই হবে, আর বি ফার্মের ঋণ আছে 5 লাখ প্লাস 8 লাখ। টোটাল ভ্যালু অর্থাৎ আমার শেয়ারের মান 8 লাখ আর ঋণের মান হচ্ছে 5 লাখ, যোগ করলে 13 লাখ টাকা। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, সর্বোপরি মূলধনী ব্যয়, যেটাকে কেউ দ্বারা প্রকাশ করা হয়, মানে সব কিছু মিলে প্রতিষ্ঠানের মূলধন এর পেছনে কত টাকা ব্যয় হয় সেটা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেউ দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 0.10 আর এটা হচ্ছে 0.1154। এখন আমার মূল প্রশ্নটা হচ্ছে, অ্যাজুমিং দ্যাট, মনে করো যে অ্যান ইনভেস্টর, একজন বিনিয়োগকারী, ওনস 10% অফ দ্য এস শেয়ার, অর্থাৎ ফার্ম এর যে যতটুকু শেয়ার আছে সেই শেয়ারের 10%-এর মালিক একজন বিনিয়োগকারী। প্রশ্ন করা হয়েছে হাউ ক্যান
কিভাবে পারা যায় বা কিভাবে পারবে দ্য ইনভেস্টর বিনিয়োগকারী অবটেইন শব্দের অর্থ হচ্ছে প্রাপ্ত বা লাভ করা বা অর্জন করা বা পাওয়া, মানে কিভাবে পেতে পারে, হাউ ক্যান দ্য ইনভেস্টর অবটেইন সেম রিটার্ন, একই আয় কিভাবে হতে পারে বা একই ফেরতটা কিভাবে হতে পারে বা কিভাবে লাভ করতে পারে অ্যাট এ লয়ার কস্ট। অর্থাৎ সে যে এ ফার্মের 10%-এর মালিক, সে এ ফার্ম থেকে যতটুকু আয় করতেছে এই সেম আয় করবে বি ফার্মে গেলে, কিন্তু কস্ট হবে কম। অর্থাৎ এ ফার্মে সে বিনিয়োগ করে যতটুকু টাকা তার বিনিয়োগ করা লাগছে, হয়তো বি ফার্মে যে তাকে বিনিয়োগ কম করতে হবে, ওই পরিমাণ টাকা না করে তার থেকে কিছু কম করে সে ইনকাম সেম করবে। এটা কিভাবে হবে? তো এরকম ধরনের কোনো প্রশ্ন যদি বলে, অর্থাৎ এটা হচ্ছে আমার এ ফার্ম ছিল আনলিভার্ড ফার্ম, এখানে আরেকটু বলা যেতে পারে আনলিভার্ড হচ্ছে যে ফার্মে ঋণ নাই, সেটা হচ্ছে আনলিভার্ড। আর বি ফার্ম ছিল হচ্ছে লিভার্ড ফার্ম, যে ফার্মে ঋণ আছে সেটা হচ্ছে লিভার্ড ফার্ম। তাহলে এই আরবিট্রেজ প্রক্রিয়ায় এখানে আমাদের কাজ হচ্ছে যে আনলিভার্ড ফার্ম থেকে কিভাবে লিভার্ড ফার্মে মুভ করবে এবং ইনকামটা সেম হবে, কস্টটা কম হবে। আচ্ছা, তো আমরা অ্যান্সারে যেতে পারি। এটা কিভাবে সম্ভব আমরা একটা আরবিট্রেজ প্রক্রিয়ার মাধ্যমে দেখাবো, আরবিট্রেজ প্রক্রিয়াতে কিভাবে এটা সম্ভব। বিফোর আরবিট্রেজ ইন ফার্ম এতে, অর্থাৎ বিফোর আরবিট্রেজ প্রয়োগ করার পূর্বে ফার্ম এর কি পজিশন সেটা আমরা প্রথমে বের করব। তো ভ্যালু অফ ইনভেস্টমেন্ট আমরা কিভাবে বের করব? আমাদের শেয়ারের মানটা কত ছিল, অর্থাৎ আমাদের এ ফার্মের সে যে 10% বিনিয়োগ করেছিল, এ ফার্মের শেয়ারের মূল্যটা কত ছিল। আমরা কিন্তু এটা প্রশ্নে দেখেছিলাম। এই যে দেখেন, এ ফার্মের মার্কেট ভ্যালু অফ শেয়ার সেটা ছিল কত লাখ টাকা? 15 লাখ টাকা। এ ফার্মে ছিল 15 লাখ আর বি ফার্মে ছিল হচ্ছে 8 লাখ টাকা। তো এখন সে তো মালিক হচ্ছে এ ফার্মের, তাহলে এ ফার্মের মালিক কতটুকু মালিক? উনি হচ্ছে 10%-এর মালিক। তাহলে আমরা এখন দেখব 10% আমরা করে দেখব কত টাকা আসে। তাহলে এখানে 15 লাখ টাকার উপর 10% করলে 1,50,000 টাকা হবে। আচ্ছা, এটা ক্লোজ করে দিতে হবে। এখানে তার এটা ক্লোজ হয়ে যাবে, এটা তার বিনিয়োগ এ ফার্মের অবস্থায়। এবার ডিভিডেন্ড ইনকাম, অর্থাৎ তার ইনকাম কতটুকু হবে। তো ইনকাম এখানে দেখতে হবে যে তার প্রশ্নে ইবিআইটি কত ছিল, অর্থাৎ নিট অপারেটিং ইনকাম ইবিআইটি। এ ফার্ম থেকে প্রতিষ্ঠানের আয় হচ্ছে 1,50,000 টাকা। যেহেতু এ ফার্ম থেকে 1,50,000 টাকা হতো আর ইনভেস্টর হচ্ছে 10%-এর মালিক, তার মানে 10%-এর যদি মালিক হয় তাহলে 1,50,000 টাকা তার আয়, টোটাল কোম্পানির আয়, আর 10%-এর মালিক হলে 15,000 টাকা। 15,000 টাকা হচ্ছে তার ইনকাম। তো এই 15,000 টাকা নিয়ে এসে ক্লোজ করে দিব। এটা আমার হচ্ছে নিট ইনকাম। আচ্ছা, এরপরে এই পাশে আসি। এখানে আফটার আরবিট্রেজ ইন ফার্ম বি ফার্মে আরবিট্রেজের পরের কী অবস্থা সেটা নিয়ে আমরা একটু দেখব। সেটা হচ্ছে ফান্ড ফর আরবিট্রেজের জন্য আমাকে আগে ফান্ড ম্যানেজ করতে হবে। তো ফান্ড ম্যানেজ করতে হলে আমি বিনিয়োগ করেছিলাম তো এ ফার্মে যে বিনিয়োগটা সেটা আমাকে প্রথমে বিক্রি করে দিতে হবে। সেল অফ শেয়ার এর যে যতটুকু শেয়ার ছিল 1,50,000 টাকা, এই যে আমরা 1,50,000 টাকা মালিক ছিলাম সেটা বিক্রি করে দিলাম। আচ্ছা, বিক্রি করে দিয়ে এটা নামাই দিলাম। তাহলে টোটাল ফর আরবিট্রেজ, অর্থাৎ আরবিট্রেজ করার জন্য আমাকে চেঞ্জ করার জন্য এক ফার্ম থেকে অন্য ফার্মে যাওয়ার জন্য আমার ফান্ড হয়েছে 1,50,000। এবার আমি লেস করব হচ্ছে আমি ইনভেস্টমেন্ট ইন শেয়ার বি, অর্থাৎ বি কোম্পানির ফার্ম বির কতটুকু শেয়ার আমাকে কিনতে হবে। তো বি কোম্পানির আমরা দেখেছিলাম যে বি কোম্পানির হচ্ছে শেয়ার, আমরা কিন্তু আগে বলেছিলাম বি কোম্পানির শেয়ার মান কিন্তু 8 লক্ষ টাকা। তাহলে এখানে বি কোম্পানির শেয়ারের মান যদি 8 লক্ষ হয় তাহলে আমি 10%-এর মালিক হব। তো 10% করলে 80,000 টাকা আসে। আচ্ছা, এখন আমার তো ব্যালেন্স আছে আর 1,50,000 টাকা, তার মানে আরও টাকা আমার কাছে আছে। তো ওই টাকাটাও
আমার আর সরি আমরা যেহেতু বি ফার্মে আসতেছি, তো বি ফার্মে তো ঋণ আছে, তাহলে ঋণটাও আমাকে কিনে নিতে হবে, কারণ আমার টাকা এখনও বেশি আছে। তো টাকাটা যতটুকু আছে সেটা দিয়ে আমি ঋণেরটাও কিনে নিব, ঋণের যতটুকু শেয়ার আছে। তো ঋণ ছিল টোটাল 5 লাখ, 5 লাখের আমি 10% কিনবো, সর্বোচ্চ আমি 10% মালিক হতে পারি, তাহলে 50,000 টাকা আসে। তাহলে আমি শেয়ার কিনতেছি বি ফার্মের 80,000 আর ঋণের অংশ কিনতেছি 50,000 টাকা। টোটাল আমি কিনতেছি 1,30,000 টাকা। আচ্ছা, আমার ব্যালেন্স ছিল হচ্ছে এই ফার্ম বিক্রি করে দেওয়া যে ব্যালেন্স, সেটা হচ্ছে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা থেকে 1,30,000 টাকা বাদ দিলে আরও 20,000 টাকা আমার সেভ হচ্ছে। আমাকে কিন্তু প্রশ্নে বলা হয়েছিল যে লয়ার কস্ট হবে কম কিন্তু আর্নিং হবে সেম। তাহলে অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি যে আমাদের কস্ট হচ্ছে কম হচ্ছে। যদি এ ফার্মে আমরা থেকে যাই, সেখানে আমার 1,50,000 টাকায় আর্নিং হবে 15,000 টাকা। আর বি ফার্মে যখন আমি আসতেছি তখন আমার বিনিয়োগ করতে হচ্ছে 1,30,000 টাকা, আমার কস্ট সেভ হচ্ছে 20,000 টাকা। তাহলে লয়ার কস্ট 1,30,000, এটা লয়ার কস্ট। একটা জিনিস আমরা প্রমাণ করেছি, এখন আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, ইনকামটা সেম। আচ্ছা, এখন ইনকামটা সেম কীভাবে আসতেছে? ডিভিডেন্ড ইনকাম। এখন আমাকে দেখতে হবে বি ফার্মের ইবিআইটির পরিমাণ কত ছিল, অর্থাৎ কোম্পানি বি তারা কত টাকা আর্ন করত। এখানে একটা জিনিস দেখেন, বি ফার্মের ইনকামটা ছিল কত টাকা? বি ফার্মের ইনকাম ছিল কিন্তু এই 1,20,000, এই যে 1,50,000 টাকা প্লাস 30,000 টাকা হচ্ছে ঋণ ছিল। তো 1,50,000 থেকে 30,000 মাইনাস করে 1,20,000 টাকা তাদের হচ্ছে টোটাল নিট ইনকাম হতো আর কি। কিন্তু এখানে এ ফার্মের ক্ষেত্রে এই 1,50,000 যেহেতু ঋণ নাই, তাহলে এই 1,50,000 টাকা এখানে আসে। তাহলে এইখানে নিট ইনকাম হচ্ছে 1,50,000 আর বি ফার্মের নিট ইনকাম হচ্ছে 1,20,000 টাকা। তো 1,20,000 টাকার উপরে আমি যদি 10% করি তাহলে ডিভিডেন্ড হবে হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, এখন একটা বিষয় এখানে খেয়াল করার জন্য, যে আমরা তো সাধারণত মনে করি যে ইন্টারেস্ট, ঋণের জন্য যে সুদ, সেটা আমার খরচ, কিন্তু এখানে আর্নিং কেন হচ্ছে? একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমি তো যখন শেয়ার কিনে নিয়েছিলাম 8 লাখের 10% শেয়ার 80,000 টাকা আমি শেয়ার কিনেছিলাম, পাশাপাশি আমার কিন্তু এক্সট্রা টাকা ছিল, সেই টাকা দিয়ে ঋণের অংশটাও আমি কিনে নিয়েছিলাম। তো ঋণের অংশটা যখন আমি কিনে নিয়েছিলাম 50,000 টাকা দিয়ে, তো এই 50,000 টাকার জন্য কোম্পানি যাদেরকে সুদ দিত, সেই সুদটা কিন্তু এখন আমাকে দিবে, কেননা আমি ঋণটা কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। তাহলে এই সুদটা আমার আয় হবে, এখানে এই সুদটা আমার হচ্ছে আয়। আচ্ছা, তাহলে ইন্টারেস্ট ইনকাম 50,000 টাকা আমি কিনে নিয়েছিলাম ঋণ, তো 50,000 উপরে 6% সুদ। আমরা প্রশ্নে প্রথমেই দেখেছিলাম এর পূর্বে, এই যে 6% ইন্টারেস্ট রেট, আউটস্ট্যান্ডিং অ্যাট এ 6%, অর্থাৎ 5 লাখ টাকা ঋণ নিয়েছিল 6% সুদে, 6% ইন্টারেস্ট রেটে, এই সেই 6%। তাহলে আমার ইনকাম হবে হচ্ছে 6%। ইন্টারেস্ট ইনকাম 50,000-এর উপরে 6% করলে 3,000 টাকা আসবে। তাহলে 12,000 টাকা আয় হবে শেয়ারে বিনিয়োগ করার কারণে, অর্থাৎ ডিভিডেন্টের মাধ্যমে, আর 3,000 টাকা আয় হবে ঋণে বিনিয়োগ করার কারণে, যেটা 50,000-এর উপর 6% করলে 3,000, টোটাল 12 আর 3 15,000 টাকা। তাহলে আমার ইনকাম হচ্ছে 15,000। দেখেন, ইনকাম এই পাশেও 15,000 টাকা, এই পাশেও, তার মানে আমি সেম ইনকাম করতেছি। অথচ এ ফার্ম থেকে আমি যদি এ ফার্ম ক্লোজ করে বি ফার্মে যাই, তাহলে আমার ইনভেস্টমেন্ট কমে যাবে 20,000 টাকা। লয়ার কস্ট 20,000, ইনকাম সেম। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।